গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সম্রাট পর্ব 4। ভারী কিছুই নেওয়া যাবে না। এটা ভারী নয়, ওজন 12 পাউন্ড। বিপদে কাজে লাগবে। দুটি অন্তত নিন। ঠিক আছে, দুটি। প্রিন্টার 301। আরেকটি মডেল আছে, প্রিন্টার 308। এর থ্রাস্ট খুব বেশি, তবে ওজনও বেশি। আপনি 301ই দিন। ঠিক আছে। ফকনার সিগারেট ধরালো, মৃদুস্বরে বলল, আপনি ধূমপান করবেন কি? না। কোনো রকম পানীয়, ভালো হুইস্কি আছে? আমি মদ্যপান করি না। আপনার আর কি প্রয়োজন বলুন। আমার কিছু কেমিক্যাল উইপেন্স দরকার। কি জাতীয়? যেমন ধরুন, এমন কোনো বাষ্প যা অল্প জায়গায় কাজ করে, কার্যক্ষমতা নষ্ট করে দেয় বা ঘুম পাড়িয়ে দেয়। এথিনেল জাতীয় বোমা দেওয়া যাবে। বোমা ফাটার পর কাজ শুরু হতে কতক্ষণ লাগবে? 5 থেকে 10 মিনিট। এত সময় নেই আমার হাতে। আরও দ্রুত কাজ করে এমন কিছু বলুন। সেসব কেমিক্যাল উইপন্স ভয়াবহ হবে। নার্ভাস সিস্টেমে কাজ করবে, ঘুম পাড়িয়ে দেবে, কিন্তু সে ঘুম ভাঙবে না। রাজি আছেন? রাজি আছি। ফকনার বলল, কাগজে লিখে নিলে হতো না? আপনার হয়তো মনে থাকবে না। গামাল হাসিম মৃদুস্বরে বললেন, আমার স্মৃতিশক্তি অত্যন্ত ভালো। আপনি ইচ্ছে করলে পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা করে দেখতে চান? না, আমি বিশ্বাস করছি। ফকনার চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলো। গামাল হাসিম বললেন, এখন বলুন কতদিনের ভিতর চান? 10 দিন। কি বললেন? 10 দিন। অস্ত্রগুলি আমাদের ব্যবহার করতে হবে, ওদের সঙ্গে পরিচিত হতে হবে। 10 দিনে তাও তো সম্ভব না। আমার কোনো গোদাম ঘর নেই। আমাকে সব জিনিস জোগাড় করতে হয়। কতদিনের ভিতর দিতে পারবেন? আমাকে 2 মাস সময় দিতে হবে, এর কমে সম্ভব না। আমি তো জাদুকর নই মিস্টার ফকনার। ফকনার বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। গামাল হাসিম বললেন, আমি কি উঠতে পারি? ফকনার বলল, অস্ত্রের জন্য আপনার যে টাকা পাওনা হবে, আমি তার 3 গুণ টাকা দিব। 3 গুণ কেন, 10 গুণ দিলেও লাভ হবে না। আমি তো আপনাকে বলেছি মিস্টার ফকনার, আমি জাদুকর নই। আমি এখন উঠব। 1 মিনিট দাঁড়ান। আপনি কি জেনারেল সিমসনকে চেনেন? ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু তাকে না চেনার কোনো কারণ নেই। তাকে ভালোই চিনি। তিনি যদি আপনাকে বলেন 10 দিনের ভেতর মালামাল পৌঁছে দিতে, আপনি কি করবেন? না বলবেন? গামাল হাসিম চুপ করে থাকলেন। ফকনার বললেন, জেনারেল সিমসন আজ রাতের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। গামাল হাসিম শীতল স্বরে বলল, আপনাদের কবে দরকার? 10 দিনের ভেতর দরকার। আগে বেশ কয়েকবার বলেছি। ঠিক আছে, পৌঁছানো হবে। 3 গুণ দাম দিতে হবে। পৌঁছানোর খরচ দিতে হবে। দেওয়া হবে। সব টাকাই দিতে হবে অগ্রিম। দেওয়া হবে। কাল ভোরে কি আপনি আরেকবার আসতে পারবেন? কটায়? ভোর 6টায়। অস্ত্রের তালিকাটি সম্পূর্ণ করব। আপনাকে রাশিয়ান ব্যানানা রাইফেলের নমুনা দেখাবো। ঠিক আছে, দেখা হবে ভোর 6টায়। শুভরাত্রি। শুভরাত্রি। 50 জনকে রিক্রুট করার দায় পড়েছে বেন ওয়াটসনের উপর। ঘোষণা দেওয়া হয়েছিল, পূর্ব অভিজ্ঞতা আছে এবং বয়স 30 থেকে 40-এর ভেতর হতে হবে। কিন্তু উৎসাহীদের বয়স দেখা গেল 17 থেকে 60-এর মধ্যে, এবং অনেকেরই পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। মাত্র 21 দিনে এদের তৈরি করা প্রায় অসম্ভব। জগতের অসম্ভব কাজগুলির প্রতি বেন ওয়াটসনের একটা ঝোঁক আছে। রিক্রুটমেন্ট শুরু হলো সকাল থেকে। এক একজন এসে ঢোকে, আর বেন তার দিকে প্রায় 5 মিনিটের মতো তাকিয়ে থাকে। প্রশ্ন কিছুই নয়, শুধু তাকিয়ে থাকা। যাদের পছন্দ হয় তাদেরকে নিয়ে যায় মাঠে। সেখানে আরও কিছুক্ষণ কথাবার্তা হয় এবং ড্রিল হয়। দ্বিতীয় পর্বটি বাছাই হয় সেখানে, সেটি চূড়ান্ত বাছাই। নমুনা দেওয়া যাক। কি নাম?
রিক ব্রেকার, বয়স 33। মিশনে কেন যেতে চান? টাকার জন্য, শুধুই টাকার জন্য? হ্যাঁ। অ্যাটেনশন, রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, কুইক মার্চ, লেফট 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 লেফট, হল্ট, অ্যাবাউট টার্ন, স্ট্যান্ড ইট ইজি। শুধু টাকার জন্য যেতে চাও? হ্যাঁ। টাকার এত প্রয়োজন কেন? ঘরে ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পছন্দ মতো কাজকর্ম পাচ্ছি না। নগদ কিছু টাকা হলে ভালো হয়। গুড। কোন সেকশন? আর্টিলারি। সিলেক্টেড। রাত 8টার মধ্যে সবার কাছ থেকে বিদায় নিয়ে রিপোর্ট করবে। ঠিক আছে স্যার। যাবার আগে কন্ট্রাক্ট ফর্ম সই করবে। মারা গেলে টাকা কে পাবে সে দলিল দরকার। ঠিক আছে স্যার। ওকে, ক্লিয়ার আউট। নেক্সট। কি জন্য যেতে চাও? অ্যাডভেঞ্চারের জন্য। শুধুই অ্যাডভেঞ্চার? হ্যাঁ। বয়স কত? 21। হবে না। তুমি যেতে পারো, এটা শিশুদের কোনো ব্যাপার নয়। আমাকে শিশু বলবেন না। বেন ওয়াটসন প্রচণ্ড একটা চর কষিয়ে দিল। ছেলেটি প্রায় 4 ফুট দূরে উল্টে পড়ল। বেন গম্ভীর গলায় বলল, বিদায় হও, কুইক। তুমি কি আমেরিকান? না, আমি আমেরিকান নই। কেন যেতে চাও? উত্তর নেই। কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? নেই। আমরা তো বলে দিয়েছি পূর্ব অভিজ্ঞতা আছে এমন সব প্রার্থীদেরই আমরা চাই। আমি দ্রুত শিখতে পারি। কি করবে টাকা দিয়ে? ব্যবসা করব। তুমি যেতে পারো। তোমাকে দিয়ে হবে না, তুমি সংসারী মানুষ। সংসারী মানুষ সাহসী হয় না। আমি সাহসী। তা ঠিক, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি সাহসী, কিন্তু বিপদের সময় তোমার সাহস থাকবে না। ছেলে মেয়েদের কথা মনে পড়বে। তুমি যেতে পারো। নেক্সট। লেফট রাইট, কুইক মার্চ। ওই বার্চ গাছ ছুঁয়ে আবার ফিরে এসো। কুইক মার্চ, ডাবল ডাবল, ভেরি গুড। হল্ট, মার্চ এগেইন, লং স্টেপ লং স্টেপ, হল্ট। বয়স কত? 40। মিশনে যেতে চাও কেন? টাকার জন্য। কি করবে টাকা দিয়ে? জানি না স্যার, এখনো ভাবিনি। ঘরে কে আছে? স্ত্রী আছে। মিশনে তুমি মারা যেতে পারো, জানতো? জানি। তোমার স্ত্রী তোমাকে ছাড়তে রাজি হবে? তার সঙ্গে আমার বনিবনা নেই। আমি তোমার দম দেখতে চাই। ওকে, হল্ট। দম ভালোই আছে। আগে কোথায় ছিলে? ইউএস মেরিন। তোমার দেশের নাম কি? মালদ্বীপ। নাম তো শুনিনি। হ্যালো, লিজা ব্রাউন? কে? চিনতে পারছো না? লিজা ইতস্তত করে বলল, ফকনার? হ্যাঁ, ফকনার। লিজা, পার্লারে কতক্ষণ থাকবে? রাত 11টায় বন্ধ হবে। তুমি কি ডিনার খেয়ে নিয়েছো? না, কিছুক্ষণের মধ্যেই খাবো। এটা কাজ করলে কেমন হয় লিজা? কোনো একটা ভালো রেস্টুরেন্টে যদি আমরা ডিনার খাই তাহলে কেমন হয়? লিজা কিছু বলল না। ফকনার বলল, আজ আমার জন্মদিন। তাই নাকি? হ্যাঁ। লিজা হেসে ফেলল। হাসছো কেন? প্রথম যেদিন তুমি আমাকে বাইরে খেতে বললে সেদিনও বলেছিলে আজ আমার জন্মদিন। তাই বুঝি? হ্যাঁ। অবশ্য আমি সেদিনই বুঝেছিলাম এটা মিথ্যে কথা। বুঝতে পেরেছিলে? হ্যাঁ। মেয়েরা অনেক জিনিস বুঝতে পারে। আর কি বুঝতে পেরেছিলে? বুঝতে পেরেছিলাম তুমি আমাকে বাইরে খাওয়াতে চাচ্ছ ঠিকই, কিন্তু তোমার হাতে বেশি পয়সা নেই। কাজে তুমি আমাকে নিয়ে যাবে খুব সস্তা ধরনের কোনো জায়গায় এবং মেনু দেখে খুব সস্তা কোনো খাবার অর্ডার দেবে। তাই দিয়েছিলাম না? হ্যাঁ। আজও কি সেরকম হবে? ফকনার হেসে ফেলল। তোমার বুঝি খুব ভালো রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে? হ্যাঁ, আমার ইচ্ছা করে ফারপথে ডিনার খেতে। সেখানে ডিনারের মাঝখানে অর্কেস্ট্রা বাজবে আমার প্রিয় গান, ব্লু দানিউব। আর কি? এই আর কিছু না। তুমি তৈরি থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ফকনার ফারপথের দুটো সিট রিজার্ভ করলো। অর্কেস্ট্রাকে বলল ব্লু দানিউব এই গানটি বাজাতে হবে। ফ্লাওয়ার শপে টেলিফোন করে বলল আগামী 1 মাস প্রতিদিন 2টি করে লাল গোলাপ লিজা ব্রাউনের নামে পাঠাতে হবে। কে পাঠাচ্ছে সেসব কিছুই বলা যাবে না। ঠিকানা হচ্ছে ফাগো পিজা, পার্লার, নর্থ এভিনিউ,
লিজার বাড়ির ঠিকানা জানা থাকলে ভালো হতো, ফকনারের ঠিকানা জানা নেই। ট্রেনিং ক্যাম্প, লরেনকো মার্কুইস, মোজাম্বিক, আফ্রিকা, 15 ডিসেম্বর, মঙ্গলবার, ভোর 5:30। 72 জন সদস্য খোলা মাঠে অপেক্ষা করছে, সূর্য ওঠার অপেক্ষা। হার্বি ফকনার তাদের প্রথম কিছু বলবে, আনুষ্ঠানিক উদ্বোধন জাতীয় কিছু হয়তো। দলের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা, তারা নিজেদের মধ্যে চাপা স্বরে কথাবার্তা বলছে। এদের দাঁড় করানো হয়েছে 5টি ভাগে, 12 জনের একটা রিজার্ভ দলও আছে। তারা দাঁড়িয়ে আছে প্রকাণ্ড একটা খোলা মাঠের মাঝামাঝি জায়গায়। মাঠটির চারপাশে ঘন বন, পূর্ব দিক থেকে হাড় কাঁপানো শীতল হাওয়া বইছে। সূর্য উঠে গেছে, বনের আড়ালে থাকায় তার আলো এখানে এসে পৌঁছাচ্ছে না। দলের সবাই নড়েচড়ে উঠল। তাঁবুর ভেতর থেকে হার্ভি ফকনার বের হয়ে আসছে, তার মাথায় ক্রিকেট খেলোয়াড়ের সাদা টুপি, রঙিন একটা হাওয়াই শার্ট, গলায় লাল রঙের স্কার্ফ জাতীয় কিছু। কি, কেমন আছো তোমরা? কেউ কোনো জবাব দিল না। শীতের প্রকোপটা মনে হয় একটু বেশি। আফ্রিকা একটা অদ্ভুত জায়গা, দিনের বেলা প্রচণ্ড গরম, রাতে শীত, তাই না? ঠিক বলেছেন স্যার। আমি সবসময় ঠিকই বলি। এখন কাজের কথায় আসা যাক। তোমাদের ট্রেনিংয়ের দায়িত্বে যে আছে তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। তার নাম এন্ড্রু জনাথন। জনাথন, একটু এদিকে এসো, তোমার হাসি মুখ ওদের দেখিয়ে যাও। জনাথন এগিয়ে এলো। তার হাসি মুখ নয়। এই ছোটখাটো মানুষটির নাম এন্ড্রু জনাথন। এর সম্পর্কে আমি কিছু বলবো না, তোমরা নিজেরা আজ দিনের মধ্যে তার সম্পর্কে জানবে। আমার নিজের ট্রেনিংও এই লোকের কাছে। সে ছিল ইউএস মেরিনের RSM। এখানে যারা পুরানো লোক আছে তারা তাকে চিনবে। আমরা তাকে ডাকতাম ইয়েলো জাগুয়ার। দলটির মধ্যে চাপা ধরনের কথাবার্তা বাড়তেই লাগলো। ফকনার সেদিকে কোনো কান না দিয়ে নিজের মনেই বলতে লাগলো, লাঞ্চের আগ পর্যন্ত হবে ড্রিল, লাঞ্চের পর অস্ত্রের ট্রেনিং। ঠিক আছে, এখন 5:40। এই ডিসেম্বরের 15 তারিখ ভোর 5:40 আমি তোমাদের তুলে দিচ্ছি জনাথনের হাতে। যথাসময়ে আমি আবার নিজের হাতে নিব। গুড লাক। ফকনার এগিয়ে এসে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলো। ছোটোখাটো দুই একটা প্রশ্নও করলো, যেমন, কি চোখ লাল কেন? রাতে ঘুম ভালো হয়নি? বাহ, তোমার হাত দেখি মেয়ে মানুষের মতো নরম। এত নরম হাতে কি রাইফেল মানায়? তোমার হাতে থাকা উচিত ফুল। কি ঠিক বললাম না? ফকনারের সঙ্গে সঙ্গে বেন ওয়াটসন এবং রবিনসনও মাঠ ছেড়ে গেল। সূর্য উঠে এসেছে। এনরুদ জনাথন শুধু দাঁড়িয়ে আছে। জনাথনের কোমরে একটা লুগার 21 পিস্তল, গায়ে গলাকাটা গেঞ্জি, গলায় ফুটবল রেফারিদের বাঁশি। সে বাঁশিতে তীব্র ফু দিয়ে আচমকা সবাইকে চমকে দিল। অ্যাটেনশন! তোমাদের অনেকেই দেখি দাড়ি গোঁফ এবং লম্বা লম্বা চুল। আজ দিনের মধ্যে এসব বাড়তি ঝামেলা থেকে নিজেদের মুক্ত করবে। তোমাদের কারো মুখে একটু বাঁকা হাসি দেখতে পাচ্ছি, কারণ তোমরা নিজেদের খুব শক্ত মানুষ ভাবছ এবং চোখের সামনে ছোটোখাটো মানুষকে দেখছ। তবে সুখের কথা, তোমরা অনেকেই আমাকে চেনো, আগে পরিচয় হয়েছে। যারা চেনো না তাদের বলছি, একজন মানুষকে একটি রাইফেলের চেয়ে বড় হবার কোনো প্রয়োজন নেই। তোমরা কেউ যদি আমার কথার অবদ্ধতা করো, আমি তৎক্ষণাৎ গুলি করে পথের কুকুরের মতো মারব। আমার কোমরে যে বস্তুটি দেখছ তার নাম লুগার 21। মানুষের মৃত্যু আমাকে স্পর্শ করে না। তোমাদের চেয়েও আমি অনেক ভালো ভালো মানুষকে আমি আমার চোখের সামনে মরতে দেখেছি। কাজেই আমি যখন বলবো লাফ দাও, লাফ দেবে। তোমার সামনে খাদ আছে কি নেই সেসব দেখবে না। পরিষ্কার হয়েছে? কেউ কোনো জবাব দিল না। গুলি করে মারার কথাটা আমার মনে হয় অনেকেই বিশ্বাস করছো না। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এখানে আইন আদালত বলতে কিছু নেই। আমি এন্ড্রু জনাথন, আমি আইন। আমার এই ছোট পিস্তলটি হচ্ছে আদালত। সবাই মুখ চাওয়াচই করতে লাগলো। কারোর কিছু বলার আছে? কোনো সারা শব্দ পাওয়া গেল না। এসো, এখন আমি তোমাদের শারীরিক ফিটনেস কোন পর্যায়ে আছে দেখব।
আমি বাঁশি বাজাবার সঙ্গে সঙ্গে 10 কদম হাঁটবে, তারপর 50 কদম দৌড়াবে, তারপর উপর হয়ে শুয়ে পড়বে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে, দৌড়াবে, আবার শুবে। যতক্ষণ আমি না থামতে বলবো এটা চলতে থাকবে। শুরু করা যাক। তীক্ষ্ণ শব্দে হুইসেল বাজল। 6:30টার মধ্যেই সব এলোমেলো হয়ে যেতে শুরু করলো। শুয়ে পড়বার পর উঠতে সময় লাগলো। 50 কদম দৌড়ে যাবার কথা, অনেকে অল্প কিছু দূর গিয়েই বসে পড়তে শুরু করলো। সবাই ঘামছে, চোখের মনি ছোট হয়ে আসছে, ঠোঁট গেছে শুকিয়ে। জনাথন এগিয়ে গেল, কড়া গলায় বলল, এই যে নীল শার্ট, তুমি শুয়ে আছো কেন? উঠে দাঁড়াও। আমার ওঠার ক্ষমতা নেই স্যার। উঠে দাঁড়াও, নয়তো লাথি বসিয়ে ওঠাবো। স্যার, আমার পক্ষে সম্ভব নয়। দেখা যাক সম্ভব কি সম্ভব নয়। জনাথন অতি দ্রুত দুটি গুলি করল। শুয়ে থাকা নীল শার্ট পরা লোকটির মাথার চুল ঘেঁষে গেল একটি, অন্যটি তার চেয়ে 1 ইঞ্চি উপরে। সে লাফিয়ে উঠল। গুড, দৌড়াও। শুয়ে পড়াও, আবার উঠে দাঁড়াও, হাঁটো 10 কদম, দৌড়াও। সকাল 8টার দিকে অনেকেই বমি করতে শুরু করলো। দৌড়ানোর ক্ষমতা রইল না অনেকেরই। জনাথন শীতল স্বরে বলল, স্কোয়াড হল্ট, নাস্তার জন্য 8 ঘন্টার ব্রেক দেওয়া হলো। 8 ঘন্টা পর শুরু হবে ফ্রুট ড্রিল। ডিসমিস। 8 ঘন্টা পর সবাইকে এখানে চাই। ফ্রুট ড্রিলের ব্যাপারে জনাথনের বরাবরই দুর্বলতা আছে। সে মনে করে 10 মিনিট ফ্রুট ড্রিল দেখেই বলে দেওয়া যায় কে সত্যিকারী সৈনিক, কে নয়। তাছাড়া ফুড ড্রিল সৈনিকদের হুকুম তামিল করতে শেখায় এবং একসময় তাদের রক্তে মিশে যায়। যা করতে বলা হবে তাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। অ্যাটেনশন, স্ট্যান্ড ইট ইজ রাইট টার্ন, স্কোয়াড মার্চ, লেফট লেফট, লেফট লেফট, হল্ট, লেফট টার্ন, স্কোয়াড মার্চ, লেফট লেফট, লেফট লেফট, হল্ট। 8 ঘন্টা ফ্রুট ড্রিলের পর 6টি দলকে তাদের নিজেদের এনসিওর হাতে ছেড়ে দেওয়া হলো। এরা তার নিজের দলকে দুপুর 12টা পর্যন্ত ফ্রুট ড্রিল করাবে। জনাথন ঘুরে ঘুরে দেখতে লাগলো। কাজ ভালোই এগোচ্ছে। মাঝে মাঝে অবশ্য জনাথনের উচ্চকণ্ঠ শোনা যাচ্ছে, এই যে, তোমার নাম কি? পিটার স্যার। শোনো পিটার, তোমার বাম হাত যদি ডান পাশ সঙ্গে সমানভাবে ওঠানামা না করে তাহলে বাম হাতটি টেনে ছিঁড়ে ফেলব। অবাধ্য হাতের আমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছ? পারছি স্যার। এই যে তুমি, সাদা গেঞ্জি, ঠিকমতো পা ফেলো। তুমি নিশ্চয়ই চাও না তোমার পা টেনে ছিঁড়ে ফেলি, নাকি চাও? জনাথন আকাশের দিকে তাকালো। রোদের তেজ বাড়তে শুরু করেছে। ঘড়িতে বাজছে মাত্র 10:30। রোদ আরও বাড়বে। সে এনসিওদের ডেকে আনলো। এখন আমরা যাব বনে। গাছপালার ভেতর কিভাবে নিঃশব্দে দ্রুত হাঁটা যায় সেটা শিখব। এটা একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং। রোজ খানিকক্ষণ এই ট্রেনিং হবে। এখন সবাই দৌড়াও আমার সঙ্গে। স্কোয়াড কুইক মার্চ। হাঁপাতে হাঁপাতে দৌড়াতে শুরু করলো সবাই। আকাশে গনগনে সূর্য দেখে মনে হচ্ছে ক্লান্ত মানুষগুলো যে কোনো সময় একে অন্যের ওপর গড়িয়ে পড়বে। দৌড়াও দৌড়াও, বড় বড় স্টার ফেলো। এটা পরিশ্রম হবে কম। সামনের দিকে একটু ঝুঁকে থাকো। বাই দ্য লেফট, বাই দ্য লেফট। বিকেল 4টায় সবাই এসে দাঁড়ালো তাঁবুর সামনে। এন্ড্রু জনাথনের হাতে একটা রাইফেল, তার সামনে একটা টেবিলে একটা সাবমেশিন গান। এন্ড্রু জনাথন রাইফেল হাতে এগিয়ে গেল কয়েক পা। দলের সবাই খানিকটা পিছিয়ে গেল। যে রাইফেল তোমাদের দেওয়া হয়েছে তার নাম কালাসানিভ অ্যাসল্ট ওয়েপন, সংক্ষেপে AK-7.62। সবাইকে আদর করে ডাকে কলা রাইফেল, তার কারণ এর ম্যাগাজিনগুলো হচ্ছে কলার মতো বাঁকানো। তোমরা তোমাদের স্ত্রীকে যেভাবে চিনো এই রাইফেলটিকে তার চেয়েও ভালোভাবে চিনবে। রেঞ্জ কম, কিন্তু 200 গজ পর্যন্ত এটি অত্যন্ত নিখুঁত। এটি দিয়ে একটি একটি গুলি করা যায়, আবার প্রয়োজনে প্রতি মিনিটে 200 রাউন্ড করে গুলি করা যায়। এটা হচ্ছে একটা ডিফেন্সিভ ওয়েপন। এখন সবাই মন দিয়ে আমার উপদেশ শোনো। যারা পুরনো সৈন্য তাদের উপদেশ জানা আছে, যারা নতুন তাদের জানা নেই, তবে এই উপদেশ সবার জন্যই। এখন থেকে রাইফেলটি থাকবে তোমাদের সঙ্গে সঙ্গে।
বাথরুমে যাও, গোসলখানায় যাও বা ঘুমোতে যাও, রাইফেল থাকবে তোমার সঙ্গে, যতক্ষণ এটা তোমাদের একটা বাড়তি হাতের মতো হয়। তোমরা নিজেদের শরীরের যেমন যত্ন নাও, রাইফেলটিকেও যত্ন করবে। আর তোমাদের দেখাচ্ছে এটা কি করে খুলতে হয় এবং ফিট করতে হয়। রাতের খাওয়া দাওয়া সন্ধ্যা 7টার মধ্যে শেষ হয়ে গেল। রাত 7:30টায় মেসের হলঘরে জনাথন দেখল আরপিডি লাইট মেশিন গান। তোমরা সবাই অস্ত্রটি ভালো করে চিনে রাখো, এর নাম আরপিডি লাইট মেশিন গান। এটিও তৈরি হয়েছে শক্তিশালী একটি দেশে, তবে সেখানে এখন আর এর ব্যবহার নেই। পৃথিবীতে যে কটি হালকা মেশিন গান আছে, এটি হচ্ছে তার মধ্যে একটি। ওজন মাত্র 19.3 পাউন্ড। ব্যানানার রাইফেলে যে গুলি ব্যবহার করা হয়, এতেও সেই গুলি ব্যবহার করা হয়। প্রতি মিনিটের সাহায্যে 250 রাউন্ড গুলি ছোড়া যায়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি অস্ত্র এবং চমৎকার একটি জিনিস, আমাদের যে 5টি দল আছে তাদের সঙ্গে 2টি করে থাকবে, অর্থাৎ সর্বমোট 10টি অস্ত্র থাকবে। তবে সবাইকে এই অস্ত্র চালনা শিখতে হবে। রাত 8টায় মেসঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। শেষ হলো প্রথম দিনের ট্রেনিং। হঠাৎ করে জুলিয়াস নিশোর শরীর খুব খারাপ হয়ে পড়েছে। পুরনো সব অসুখ নতুন করে দেখা দিতে শুরু করেছে। শ্বাসকষ্ট তার একটি। কাল রাতে তার খুব কষ্ট হলো। এত বাতাস পৃথিবীতে, অথচ তিনি তার ফুসফুস ভরাবার জন্য যথেষ্ট বাতাস পাচ্ছেন না। আশেপাশে কেউ নেই যে ডেকে বলবেন পাশে এসে বসো, হাত রাখো আমার বুকে। শেষ রাতের দিকে তার মনে হলো মৃত্যু এগিয়ে আসছে। তিনি মৃত্যুর পদধ্বনি শুনলেন। নিজেকে তিনি সাহসী মানুষ বলেই এতদিন জেনে এসেছেন। কাল সে ভুল ভাঙল। কাল মনে হলো তিনি সাহসী নন। মৃত্যুকে সহজভাবে নিতে পারছেন না, ভয় লাগছে। তীব্র ভয় যা মানুষকে অভিভূত করে দেয়। মামা সকালে খাবার নিয়ে এসে ভীত স্বরে বললেন, আপনার শরীর বেশ খারাপ মনে হচ্ছে। নিশো দুর্বল ভঙ্গিতে হাসলেন। রাতে ভালো ঘুম হয়নি? না। রাতের খাবারও মনে হয় খাননি? না, খাইনি। মামা চিন্তিত বোধ করল। এই লোকটিকে বিনা চিকিৎসায় থাকতে দেওয়া যায় না, অথচ ডাক্তার আনা মানে বাইরের একজনকে জানানো নিশো বেঁচে আছেন। ভালো কফি এনেছি, খাবেন? না। একটু খান, ভালো লাগবে। মামা কাপে কফি ঢালল। নিশো বললেন, পৃথিবীতে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে প্রতীক্ষা করা। মনে করো একটা অচেনা স্টেশনে তুমি অপেক্ষা করছো ট্রেনের জন্য। ট্রেন আসছে না। কখন আসবে তুমি জানো না, নাও আসতে পারে, কিংবা কয়েক মিনিটের মধ্যে এসে পড়তে পারে। কেমন লাগবে তখন মামা? মামা জবাব দিল না। আমার ঠিক সেরকম লাগছে। কফি নিন। নিশো কফির পেয়ালা হাতে নিলেন, কিন্তু চুমুক দিলেন না। হালকা গলায় বললেন, অনেকদিন পর কাল রাতে একটা কবিতা লিখলাম, দীর্ঘ কবিতা। কবিতা তোমার কেমন লাগে? ভালো লাগে না, সাহিত্যে আমার কোনো উৎসাহ নেই। আমার ইচ্ছে করছে কবিতাটি কাউকে শোনাই। তুমি শুনবে? মা জবাব দিল না। চিন্তিত মুখে তাকিয়ে রইল। নিশো হাত বাড়িয়ে কবিতার খাতা নিলেন। মা লক্ষ্য করল খাতা নেবার মতো সামান্য কাজেও তিনি ক্লান্ত হয়েছেন। খাতা নেওয়ার সময় তার হাত সামান্য কাঁপছিল। নিশো ভরাট গলায় পড়লেন, জ্যোৎস্নার ছাদ ভেঙে পাখিরা যাচ্ছে, উড়ে যাক বাতাসে, বারুদ গন্ধ থাক অনুভবে। কবিতাটি দীর্ঘ, সেখানে বারবার বারুদের গন্ধের কথা বলা আছে। মামা কিছুই বুঝল না, বোঝবার চেষ্টাও করল না। কেমন লাগলো? ভালো। মামা, আমি সম্ভবত একমাত্র কবি যে কখনো প্রেমের কবিতা লেখেনি। প্রেমের মতো একটা বড় ব্যাপারকে আমি অগ্রাহ্য করেছি। আপনি শুয়ে থাকুন, বেশি কথা বলাটা কি ঠিক হবে? এখন কেন যেন শুধু প্রেমের কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে। কয়েকদিন ধরেই ভাবছি একটা দীর্ঘ প্রেমের কবিতা লিখব। প্রথম লাইনটিও ভেবে রেখেছি, আমার ভোরের ট্রেন। মা বললেন, ঘুমতকে ডেকে দেব ফজরের আগে। লাইনটি কেমন? ভালো। ছেলেটি শুয়ে থাকবে কিন্তু ঘুমোতে পারবে না। পাশের বাড়ির কিশোরী মেয়েটির কথা শুধু ভাববে। আপনি শুয়ে থাকুন,
আমি সন্ধ্যাবেলা আরেকবার আসবো। চেষ্টা করব একজন ডক্টর নিয়ে আসতে। সে ডাক্তার একজন মৃত মানুষকে বসে থাকতে দেখে অবাক হবে না তো? মামা কিছু বলল না। নিশো বললেন, আমরা খুব একটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। একজন মানুষকে, জীবিত মানুষকে মৃত বানিয়ে রেখেছি। জেনারেল ডোফা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু তো তিনি একটি কাঁচা কাজ সে করেছে। মামা তাকিয়ে রইল। ঘটনাটি প্রকাশ হবে, তুমি নিজে একদিন বলবে। তুমি না বললেও কেউ না কেউ বলবে। বলবে না? হয়তো বলবে। একজন মানুষকে মেরে ফেলা এক কথা, কিন্তু একজন জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা দেওয়া সম্পূর্ণ ভিন্ন কথা। আপনি বিশ্বাস করুন, আমি সন্ধ্যাবেলা আসব। আমার মনে হয় না তুমি সন্ধ্যাবেলা আসবে। তুমি হচ্ছে একজন রাজনীতিবিদ, যারা কথা দেয় কিন্তু কথা রাখে না। তুমি অনেকবার বলেছিলে রাতে আমার মুখের উপরে বাতিটা জ্বালিয়ে রাখবে না, কিন্তু বাতি ঠিকই জ্বলছে। মামা ঘর ছেড়ে চলে গেল। সন্ধ্যাবেলা সে ঠিকই এলো না, তবে প্রথমবারের মতো মুখের উপরের বাতি নিভে গেল। অন্ধকার হয়ে গেল চারদিক, ভয়ানক অন্ধকার। নিশ্চয় মনে হলো বাতি থাকলেই যেন ভালো হতো। ট্রেনিং ক্যাম্প, লরেনকো মার্কুইস, 23শে ডিসেম্বর, মঙ্গলবার, মোজাম্বিক, আফ্রিকা। ট্রেনিংয়ের ধরন পাল্টেছে। এন্ড্রু জনাথনের সঙ্গে যোগ দিয়েছেন রবিনসন। তার ট্রেনিং জনাথনের মতো ভয়াবহ নয়। রবিনসন কথা বলেন নিচু গলায় এবং হাসি মুখে। কমান্ডোদের জন্য এটা একটা বড় পাওনা। জনাথনকে তারা ভয় করে, ভালোবাসে রবিনসনকে। মঙ্গলবারের ভোরবেলায় রবিনসন সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। তারা প্রায় 40 মিনিট চুপচাপ দাঁড়িয়ে আছে। জনাথনের বেলায় তা হতো না। এই 40 মিনিট সে কাটাতো ফুট ড্রিল করিয়ে। রবিনসনের চোখে সানগ্লাস, মাথার ধবধবে সাদা চুল বাতাসে উঠছে। তার হাতে একটা কফির মগ। সে কফিতে চুমুক দিচ্ছে এবং একজন একজন করে সবার মুখের দিকে তাকাচ্ছে। তার মাথায় কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই। কমান্ডাররা, এবার আমরা ট্রেনিংয়ের মূল পর্যায়ে এসে গেছি। তোমরা তোমাদের সামনে হার্ডবোর্ডের যে জিনিসগুলো দেখছো, এটা হচ্ছে ফোর্ট নকের আদলে তৈরি, ফটোগ্রাফ থেকে তৈরি করা হয়েছে। কাজেই মোটামুটি নিখুঁত বলা চলে। যেসব জায়গায় সেন্ট্রি থাকে সেসব জায়গায় ডামি রাখা হয়েছে। রাস্তা দেখানো হয়েছে চকের গুঁড়ো দিয়ে। যেসব জায়গায় ডাবল লাইন দেখছো সেসব রাস্তা একটু উঁচু, ট্রিপল মানে আরও উঁচু। লক্ষ্য করছো নিশ্চয়ই, ফোর্ট নক কাঁটাতার দিয়ে ঘেরা। তবে সুখের বিষয়, কাঁটাতারের সঙ্গে কোনো অ্যালার্ম সিস্টেম নেই। কাজে আমরা সহজেই কাঁটাতার কেটে ভেতরে ঢুকতে পারবো। আমাদের হাতে 4টি ভিন্ন ভিন্ন প্ল্যান আছে। প্রতিটি প্ল্যানই আমরা পরীক্ষা করব। কোন প্ল্যান নেওয়া হবে সেটা ওই মুহূর্তেই ঠিক করা হবে। হয়তো এমনও হতে পারে সবকটি প্ল্যান বাতিল করে আমাদের নতুন কিছু ভাবতে হবে। যেমন ধরো, আমি জানি ফোর্টনে বর্তমান সৈন্য সংখ্যা 350। গিয়ে দেখলাম রাতারাতি সেখানে 1 ডিভিশন সৈন্য মোতায়েন করা হয়েছে। তখন নিশ্চয়ই আমাদের তৈরি প্ল্যান খাটবে না, কি বলো? স্যার, সেরকম কি কোনো সম্ভাবনা আছে? থাকবে না কেন? নিশ্চয়ই আছে। কেন, ভয় লাগছে? কমান্ডোদের মধ্যে বেশ কয়েকজন উঁচু গলায় হেসে উঠল। এমন করাটা জনাথনের সঙ্গে সম্ভব ছিল না। প্রথম পরিকল্পনাটা এরকম, আমরা দক্ষিণ দিক থেকে আসব। এই যে দেখো, একদিক থেকে 8জন সেন্ট্রিকে শেষ করবার দায়িত্ব থাকবে 8জনের উপর। কাছে করতে হবে বেয়োনেটের সাহায্যে, কোনো ক্রমেই গুলি করা যাবে না। ঠিক একই সময় 2জন চলে যাবে কারারক্ষী মাওয়ার বাসভবনে। মাও থাকে এখানে, দোতলায় ওঠার সিঁড়ি আছে। সিঁড়িতে কোনো দরজা নেই। মাওয়ার বাড়ির সামনে থাকে একজন সেন্ট্রি। তাকে সামলাবার পর এরা ঢুকবে মাওয়ার ঘরে এবং চাবি নিয়ে দ্রুত চলে আসবে এই জায়গায়। এখানে আছেন জুলিয়াস নিশো। তারা চাবি নিয়ে এখানে এসেই দেখবে আমি সেলের সামনে অপেক্ষা করছি। স্যার, যদি চাবি পাওয়া না যায়? না পাওয়া গেলেও কোনো সমস্যা হবে না। আমাদের সঙ্গে তালা ভাঙার যন্ত্র আছে, তবে আমি সেটা ব্যবহার করতে চাই না। এতে অনেক সময় নষ্ট হবে। আমাদের হাতে এত সময় নেই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সম্রাট, পর্ব 4।